সর্বপ্রথমে আহ, আমি একটি কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। এই প্রশ্নটি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম থেকে এসেছে। প্রশ্নটি হলো, ইন এভরি ইয়ার হাউ মেনি স্কলারশিপস আর অ্যাভেলেবল ফর মিক্সড, মানে মিক্সড এর জন্য প্রত্যেক বছরে কতগুলা স্কলারশিপ থাকে? এনিওয়ে থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। আসলে এটা ডিপেন্ড করে, মানে জাপানিজ যেমন আশিক ব্রাদার আশিক উনি যে মেনশন করলেন যে ইরাসমাস মুন্ডুস 5 বছর পর পর মানে রিনিউ করে, ফান্ডিংটা রিনিউ করে, সাবজেক্টটা রিনিউ করে। ফর এক্সাম্পল ইরাসমাস মুন্ডুসের ক্ষেত্রে আমি যে ইরাসমাস মুন্ডুসে গিয়েছিলাম, অ্যানিমাল ব্রিডিং এন্ড জেনেটিক্স, ইট হ্যাড অলসো পিএইচডি প্রোগ্রাম। অ্যান্ড পরের বছর বা পরের 4 বছর পর এই প্রোগ্রামটা ছিল না। এখন আবার শুরু হয়েছে কিনা আমি জানি না। যেমন পিএইচডি প্রোগ্রাম, ইরাসমাস মুন্ডুসের পিএইচডি প্রোগ্রাম ছিল, যেমন রহমান, শি ওয়াজ অলসো সিলেক্টেড। এখন আবার ইরাসমাস মুন্ডুসের পিএইচডি প্রোগ্রামটা নেই। সেই রকমই নেক্সট প্রোগ্রামও হচ্ছে ডিপেন্ড করে জাপানিজ গভর্নমেন্টের বাজেটের উপরে, যে মিনিস্ট্রি অফ এডুকেশনের উপরে। সো প্রতি বছর অ্যারাউন্ড, যদি রিসার্চ স্টুডেন্ট বলি, অ্যারাউন্ড 70 to 80 স্টুডেন্টস দে সিলেক্টেড থ্রু এমবাসি রেকমেন্ডেশন অ্যান্ড থ্রু ইউনিভার্সিটি রেকমেন্ডেশন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমাদের পার্টিসিপেন্টদের ভিতরে অনেকেই প্রশ্ন দিয়েছেন তাদের কমেন্ট বক্সে। প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটি করেছেন সানজিদা নাজিয়া রহমান। প্রশ্নটি হলো, ইজ দিস ট্রু দ্যাট পাসিং দ্য জার্মান মাস্টার্স ইজ প্রিটি হার্ড কম্পেয়ার্ড টু দ্য পাসিং মাস্টার্স ডিগ্রি ইন দ্য ইউএস অর কানাডা? এটা কি আনসারকে আমি দেব না মুস্তাফিজ ভাই দিবেন? আশিক ভাই আমি তারপরে বলছি ইনশাআল্লাহ। এখানে জার্মানিতে যারা আসে এটা বিষয়ে আমরা জানি যে অনেকেই আসলে রেস্টুরেন্টে জব করে। সো এই শিক্ষার্থীগুলো রেস্টুরেন্টে জব করার পরেও, অর্থাৎ দিনে অ্যাটলিস্ট 4 আওয়ার্স, মানে পার উইক 20 আওয়ার্স জব করে। জব করার পরে এরা ডিফারেন্টে ফার্স্ট বয় হয়। সো নিজেকে একটু নিজে চিন্তা করতে হবে যে একটা যে শিক্ষার্থী 4 ঘন্টা জব করে, তার জন্য যাওয়া আসার 2 ঘন্টা 6 ঘন্টা, প্রতিদিন 6 ঘন্টা জব করার পরে মাস্টার্স করছে, সেখানে আসে আবার ডিফারেন্ট ফার্স্ট হচ্ছে। আমাদের বহু শিক্ষার্থী আছে যারা এটা করছে। সো আলটিমেটলি এটা আসলে আপনার উপরে, আপনি যদি অ্যাটেন্টিভ হন। এটা কিছু না, ইরাজমুসে মানে আমি সুম্মা কামলাতে অ্যাচিভ করার আগে জানতামই না যে এটা হচ্ছে ইতালির হাইয়েস্ট ডিস্টিংশন, যেটা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড টাইপ। সো এটা পেয়ে যাওয়ার পরে বুঝতে পারছি যে কিছুটা হয়ে গেছে। আলটিমেট বিষয় হচ্ছে এরকমই যে আসলে এখন যদি আমি কম্পেয়ার করি কানাডার সাথে অন্যান্য দেশের সাথে, না এটা এরকম না। তবে হ্যাঁ, একটু টাফ জার্মানিতে। টাফটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে অধিকাংশ জায়গায় আপনার ল্যাঙ্গুয়েজটা, মানে ইউরোপের যেটা প্রবলেমটা ফেস করবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অনেক সময় আপনি আসলে সহজ করে বুঝতে পারবেন না, এই বিষয় হচ্ছে সমস্যা। এছাড়া আর কোন ধরনের টাফ না। আমি একটা এটা এটুকু বলবো যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকেও বাইরের পড়ালেখার সিস্টেমের কারণে আপনাকে পরীক্ষার আগে টানা 7 দিন মাথা নাড়া করে মানে পড়ালেখা করতে হবে না, এতটুকু কনফার্ম। সো টেনশন করার কিছু নেই, বাইরের পড়ালেখা আসলে কঠিন কিছু না। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। নাও আমরা পরের প্রশ্নটি নিয়ে নিচ্ছি। পরের প্রশ্নটি করেছেন মাসুর আব্দুল কাদের। তিনি জানতে চেয়েছেন, আর দেয়ার এনি আদার ফুলি ফান্ডেড স্কলারশিপ অ্যাভেলেবল ইন জাপান আদার দ্যান মেক্স? Yes, they have lot of MEXT ছাড়াও অলরেডি ডক্টর ফারজানা ওনার ইউনিভার্সিটি একটা স্কলারশিপ বলেছেন, যেটা একেবারে কমপ্লিটলি নিউ স্টাইল। মানে উনি যেহেতু ওনার পিএইচডি প্রোগ্রামটা বলেছেন, কারণ এই পিএইচডি প্রোগ্রামটা একটু ডিফারেন্ট ওয়েতে, জাপানে অন্য কোনো ইউনিভার্সিটি এভাবে পিএইচডি প্রোগ্রামটা নেওয়া হয় না। যেমন ফর মাই কেস, আই completed my PhD in 3 years, but for Farjana's case, she completed her PhD took about 6 years. So অন্য স্কলারশিপও আছে, ওয়াইএসটি পিএইচডি গ্রাজুয়েট ছাড়াও আপনি কিন্তু ব্যাচেলার নিয়েও ওয়াইএসটি পিএইচডি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন, যে মাস্টার্সই লাগবে, ফারজানা অলরেডি মেনশন। নেক্সট ছাড়াও আরো স্কলারশিপ আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর ইউথ প্রোগ্রাম, তারপর জাইকার প্রোগ্রাম, তারপরে হচ্ছে আপনার মিৎসুবিশি আপনারা জানেন এই প্রোগ্রাম, মিৎসুবিশির আন্ডারও স্কলারশিপ প্রোগ্রাম আছে জাপানে যাওয়ার জন্য। লট অফ স্কলারশিপ, বাট নেক্সটটা হচ্ছে জাপানিজ গভর্নমেন্টের স্কলারশিপ। এটা অনেক পুরনো স্কলারশিপ, সবাই আমরা জানি, মনু বসু। সো মেক্স সবাই জানে, আর মেক্স থেকে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট নেওয়া হয় বাংলাদেশ থেকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের প্রশ্নটি করেছেন আবিদা তাসনিম আলবি। তার প্রশ্নটি হলো, ইজ ইট নেসেসারি টু টেক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, ফর এক্সাম্পল IELTS, TOEFL, ফর দ্য ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস? আশিক ভাই। অবশ্যই
কারণ আপনি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট বলতে আপনার ও লেভেল হয়তো ওই লেভেলের কথা বোঝাচ্ছেন, আর যদি এরকম হয় যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ যেই পারপাসে হোক না কেন আইএলটিএস লাগবে। এটা হচ্ছে যে কিছু জায়গা আছে যেখানে তো বলা থাকে না, বাট এটা হচ্ছে হিডেন ট্রুথ। জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই, আমি যেটা এম্বাসির সাথে কাজ করি, বাংলাদেশে ইউরোপের অনেক এম্বাসির সাথে আমার খুব ভালো সম্পর্ক। ইতালির এম্বাসি আপনার বিষয় দিবে না যদি 6.5 না থাকে আইএলটিএস। ইউকে এম্বাসি 6 না থাকে আইএলটিএস। ইউকে এম্বাসি আপনাকে বিষয় দিবে না যদি আইএলটিএস স্কোর আপনি সাবমিট না করেন। সো আপনি হয়তো স্কলারশিপ পেয়ে যাবেন কিন্তু ভিসা পাবেন না। সো আমরা যারা একটু ভয় পাই আইএলটিএস নিয়ে, আমি জানি না আসলে কেন এই ভয়টা কাজ করে, কথাবার্তা ছাড়া বসে যান, 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রিপারেশনের আইএলটিএস এমনি 6 চলে আসবে। সো ভয় পাওয়ার কিছু নেই আসলে। আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যদি আশিক ভাই শেষ করেন। হ্যাঁ শিওর শিওর, প্লিজ প্লিজ। আমি অ্যাড করতে চাচ্ছি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, বোথ মেক্স এন্ড ইরাসমাস মুন্ডুস। ইরাসমাস মুন্ডুস এর ক্ষেত্রে হয়েছে জাস্ট আমি ব্যাচেলার শেষ করে ফ্রেশার ছিলাম, আমি জাস্ট অ্যাপ্লাই করেছি 3টা প্রোগ্রামে, 2টা সিলেক্টেড হয়েছিলাম। আমার কিন্তু কোনো আইএলটিএস ছিল না, কিন্তু আমি কেন সিলেক্ট হয়েছি, একটু যারা আইএলটিএস নিয়ে ভয় পাচ্ছে বা যাদের আইএলটিএস নাই এখনই অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের জন্য হয়তো এটা ডিপেন্ডস অন দ্য প্রোগ্রাম। এটা হচ্ছে আইএলটিএস না থাকলেও আমি মনে হয় ডক্টর ফারজানা অলরেডি মেনশন করছে তার ওয়েস্টি প্রোগ্রামের ক্ষেত্রে যে আইএলটিএস না থাকলে আপনি যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা যদি আপনি 4 বছর যে ইংলিশে পড়াশোনা করেছেন এটা ইউনিভার্সিটি থেকে, অথবা 4 বছর প্লাস 2 বছর বা 1 বছর মাস্টার আপনি কমপ্লিটলি ইংলিশে পড়েছেন, এটা যদি আপনার ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট দেন তাহলে কিন্তু আপনার চান্স থাকবে। কারণ আশিক ভাই যেটা অলরেডি মেনশন করেছেন, সিজিপিএ বা only one thing is not mandatory factor, there are other things too. সিজিপিএ আপনার খারাপ, আপনার আইএলটিএস ভালো, সিজিপিও মোটামুটি, আইএলটিএসও মোটামুটি, মানে আইএলটিএস দেন নাই কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট আছে, কিন্তু আপনি যদি জার্নাল পাবলিকেশন বা এক্সপেরিয়েন্স বা এগুলো শো করেন আপনার চান্স কিন্তু বেড়ে যাবে। মানে একটা হলে আরেকটা, একটা কম হলে আরেকটা বাড়াতে হবে, এইটা সবসময় মনে রাখতে হবে। থ্যাংক ইউ। আর নেক্সটের ক্ষেত্রে যেটা আইএলটিএস চাই কিন্তু আইএলটিএসটা ম্যান্ডেটরি না। এখানে আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে ওআইএসটির জন্য আইএলটিএস এর কোনো মিনিমাম নাম্বারও নাই, আর জাপানের ভিসার জন্য এটার প্রয়োজনও নাই, মানে ওআইএসটি ভিসার জন্য এখন পর্যন্ত আমি জানি। তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি সার্টিফিকেট দেওয়া যায় দ্যাট ইজ এনাফ। ওই সেখানে মেইনলি ট্রান্সক্রিপ্টের ভালো রেজাল্ট, সেটার যে স্টেটমেন্ট দেওয়া হবে সেটা, এবং অন্যান্য বিষয় হচ্ছে কতটা ইন্টারেস্টেড, রিসার্চ সম্বন্ধে কতটুকু জানে, পয়েন্ট টু পয়েন্ট কতটুকু লিখতে পারে, রিকমেন্ডেশন লেটার, এগুলা ম্যাটার করে। তবে আমি আরেকটু অ্যাড করব যে ফর ইরাসমাস, আমি যখন ইরাসমাস ডক্টরেট সিলেক্টেড হই সেটা 2016 সাল, তো সে সময়ও আমি আইএলটিএস ছাড়াই অ্যাপ্লাই করেছিলাম। তো সেটাও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েই অ্যাপ্লাই করা, যেহেতু আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ছিল ওএসটি, আমার মনে হয় সেজন্য সেটা খুব বেশি গুরুত্ব পায়নি। আমি বলবো যে তোমরা চেষ্টা করো, আমার আইএলটিএস নাই না দেওয়া পর্যন্ত আমি ওয়েট করার কোনো দরকার নাই, চেষ্টা করতে করতে আইএলটিএস দাও, চেষ্টা করতে থাকো, এটাই বলবো। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন আফিয়া আয়মান। তিনি জিজ্ঞেস করেছেন, ইফ আই এম উইলিং টু কমপ্লিট মাই মাস্টার্স ইন জাপান, when should I start applying for a scholarship? আচ্ছা, আমি অলরেডি প্রেজেন্টেশনে বলেছি। এনিওয়ে, জাপানের ক্ষেত্রে হচ্ছে 2বার এবং 2টা ওয়েতে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে থ্রু দ্য এম্বাসি, জাপান এম্বাসি ইন বাংলাদেশ, ওটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে, এপ্রিল মে এর দিকে অ্যাপ্লাই করতে হয়। আর থ্রু দ্য ইউনিভার্সিটি রিকমেন্ডেশন, এটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি, বাট মোস্টলি নভেম্বর টু জানুয়ারি অ্যাপ্লিকেশন পিরিয়ড। থ্যাংক ইউ। আমাদের Okay, পরবর্তী প্রশ্নটি করেছেন তুলি রয়। তিনি জিজ্ঞেস করেছেন, কোন শিক্ষার্থী কি তার ফাইনাল ইয়ারে থাকাকালীন সময় মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে? জি ভাই। যদি ইরাসমাসের ক্ষেত্রে হয়, নরমাল একটা সিস্টেম হচ্ছে যে ম্যাক্সিমাম প্রোগ্রামে বলবে যে ব্যাচেলর সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। আপনি যদি ফাইনালের শিক্ষার্থী হন এবং আপনার রেজাল্ট যদি ধরেন আপনি এই বছর অ্যাপ্লাই করবেন, সো এই বছর মানে হচ্ছে সেপ্টেম্বর থেকে আপনার ডেডলাইন হচ্ছে, সাবমিশন ডেডলাইন হচ্ছে জানুয়ারি পর্যন্ত। আপনার রেজাল্ট যদি আগামী মে জুন জুলাইয়ের ভিতরে হয়ে যায়, যদি আপনি জানেন যে আপনি আগামী মে জুন জুলাইয়ের ভিতরে রেজাল্ট হয়ে যাবে, তাহলে আপনি ম্যাক্সিমাম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। বাট কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে বলাই থাকে যে আপনার ফাইনাল ইয়ারের রেজাল্ট না হলে অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি ইরাসমাসের বাইরে যাই অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে মোরলেস সব জায়গায় সেম, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে আমার পারবেন। ক্ষেত্রেও সেটাই, মানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার একটু আমি এক করতে চাই, ইউনিভার্সিটি থেকে যদি অ্যাপিয়ার কোনো সার্টিফিকেট নেওয়া যায়, আমি দেখেছি এরকম যে এই সময়টা গ্র্যাজুয়েশন করবে না, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সার্টিফিকেট দিয়ে এমনি অ্যাপ্লাই করতে পারবেন ম্যাক্সিমাম প্রোগ্রাম। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, সেটা হলো আব্দুল্লাহ গালিব প্রশ্ন করেছেন, would you kindly discuss the prospect of a BSS degree while doing masters abroad?
বিএসএস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, রাইট? ইয়েস স্যার। পুরো ইউরোপে তারা এখন রাজত্ব করছে ভাই, শুদ্ধ কথায় যেটা আর কি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নামে ইউরোপ এখন পাগল হয়ে গেছে। মানে যত জায়গা আছে, জাস্ট ফর এক্সাম্পল এসআই স্কলারশিপ, ওখানে মোটিভেশনে যদি আপনি যদি কেউ এসআই স্কলারশিপ অ্যাপ্লাই করেন, সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ যেটা বলা হয় বা SISS বলা হয়, শুধুমাত্র মাথা রাখবেন যারা মোটিভেশন লেটার লিখবেন সেখানে শুধু যেখানেই পাবেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর নিউ মডার্ন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট এই শব্দগুলো বেশি বেশি লাগাবেন। যত বেশি লাগাবেন তত বেশি মোটিভেশন লেটার অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি। সো আমরা যারা সোশ্যাল সায়েন্সে আছি অথবা আমরা যারা বিসিএস ক্যাডার যারা আছি, বিসিএস ক্যাডার যারা হই তারা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবলিক ডিলিংস করি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই টাইপের সাবজেক্টে আমরা যে সাবজেক্টে হই না কেন, আমরা বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার পরে আমরা এই জাতীয় জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করতে হয়। সো আপনাদের জন্য দাদার স্কলারশিপ আছে, আপনার জন্য সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ আছে, আর সকল স্কলারশিপ ইরাসমাসের ক্ষেত্রে আসেন, এখানে 120টার মাঝে আমার মনে হয় মিনিমাম 30টা পাবেন যেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স রিলেটেড। শুধু খুঁজতে হবে যে আপনি আসলে কোন জায়গায় পারফেক্ট, এবং সেই 3টা বেস্ট জায়গা খুঁজে সেখানে অ্যাপ্লাই করতে হবে। জি ধন্যবাদ। প্লিজ কন্টিনিউ। স্যার আমাদের পরবর্তী প্রশ্নটি বিজনেস ফিল্ড রিলেটেড। সো প্রদীপ প্রশ্নটি করেছেন, প্লিজ কাইন্ডলি ডিসকাস সাম স্কলারশিপ ইন দ্য বিজনেস ফিল্ড অ্যাজ ইট ইজ স্কার্স। অলরেডি আশিক ভাই বাইরের কোনো দেশে আসলে এমবিএ সরাসরি এমবিএ খুঁজে পাবেন না, বাইরের কোনো দেশে সরাসরি মার্কেটিং নামে কোনো সাবজেক্ট নেই। আছে কি জানেন? ইউরোপিয়ান ইকোনমিক্স এন্ড বিজনেস ল। সো এখানে ইকোনমিক্সও আছে, বিজনেসও আছে, লও আছে। আপনাদেরকে একটু চৌজি হতে হবে, একটু খুঁজে জানতে হবে কিভাবে খুঁজতে হয়। কোনোভাবে ম্যাচ করছে, জাস্ট আপনি আপনার পুরো ব্যাচেলর লাইফ মাস্টার্স লাইফে মাত্র 4 ক্রেডিট একটা সাবজেক্ট যেখানে একটা চ্যাপ্টার ম্যাচ করে, যে কোনো একটা সাবজেক্টে মাত্র একটা চ্যাপ্টার ম্যাচ করে, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সমস্যা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা খুঁজতে চায় না, সরাসরি মার্কেটিং নামে, সরাসরি ফিনান্স নামে খুঁজতে চায়, সরাসরি বিবি নামে খুঁজতে চায়। প্লিজ এটা না করে একটু কেয়ারফুল হন। ইরাসমাসের 13টা সাবজেক্ট রাইট নাও আছে অ্যাপ্লাই করার মতো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, সেটা হলো আশরাফুল ইসলাম ইফতি করেছে। প্রশ্নটি হলো, অ্যাজ এ সোশ্যাল সায়েন্স ফ্রেশ গ্রাজুয়েট, হাউ টু গেট আস সিলেক্টেড ইন দ্য রিলেভেন্ট প্রোগ্রাম? ক্রাইটেরিয়া হচ্ছে যে 5টা মাথা রাখতে হবে, যে গ্রেডস মানে রেজাল্ট, সিবি, এসএস। এসএটাতে একটু ফোকাস করতে হবে এখানে। এটা মাথা রাখতে হবে যে সব মিলে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে সব মিলে 10 থেকে 20 ঘন্টা সময় লাগে। আর যদি আপনি একটু পুরাতন হন, মানে গত 2-3 বছর ধরে অ্যাপ্লাই করতেছেন, আপনার সব রেডি করা আছে, তাহলে আলটিমেট 3 থেকে 4 ঘন্টা সময় লাগে একটা অ্যাপ্লিকেশন করতে। এখন কথা হচ্ছে এই যে 10 থেকে 20 ঘন্টা সময়, এই 10 থেকে 20 ঘন্টা সময়কে নিয়ে আসার জন্য বা 3 থেকে 4 ঘন্টা সময়টাকে পারফেক্টলি নিয়ে আসার জন্য আপনি একটা লম্বা সময় ব্যয় করতে হবে। এটা হতে পারে যে 10 থেকে 20 ঘন্টা সময় আপনি আগামী 10 থেকে 20 দিনে কালেক্ট করতে পারেন, অথবা আগামী 2 মাসে করতে পারেন। বিষয় হচ্ছে যে আপনি আসলে লেগে আছেন কিনা। একটা সিবি আপনি চাইলে 2-3 ঘন্টা লিখে ফেলতে পারবেন, রেডি করে ফেলতে পারবেন। তো এটাকে যত বেশি শানিত করবেন তত বেশি আপনি পারফেক্ট হবেন। সো আপনি প্রেস গেজেট হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে নিজেকে ডিফাইন করা, যে ফাইন এই যে একটা সেমিনার আপনি জয়েন করছেন, এটাকে আপনার সিভি দেওয়া যায় কিনা, দিতে পারেন। যদি সিভি কিচ্ছু না থাকে অ্যাটলিস্ট লিখতে পারেন যে পার্টিসিপ্যান্ট এই প্রোগ্রাম এই ডিপার্টমেন্ট অ্যারেঞ্জ করেছে এত তারিখ। সো এটা হচ্ছে নিজের থেকে বাছাই করা, নিজে জানা যে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয়। একটা বিষয় আমরা মাথায় রাখবো, সেলফ মার্কেটিং আর শো অফ এক বিষয় নয়। শো অফ হচ্ছে অহংকার, আমি করি নাই কিন্তু আমি দেখাচ্ছি আমি এটা করছি, এটা আসলে ইলিগাল, এটা ঠিক না। বাট আপনি অ্যাটলিস্ট যেটা করেছেন সেটাকে শো অফ, মানে সেটাকে আপনি মার্কেট করেন। কিভাবে করবেন? আপনার সিভিতে, যাতে সিভিটা একটু ক্যাচি হয়। আপনি সিভিতে শুধুমাত্র লিখে রাখছেন যে আপনার নাম, ঠিকানা দিয়ে রাখছেন, বাবার নাম, মায়ের নাম, যা যা দেওয়া লাগে সব দিয়ে রাখেন, অপ্রয়োজনীয় বিষয়। কিন্তু আলটিমেটলি যে আপনি এই যেহেতু কাজগুলো করছেন, ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন, আপনি স্যারদের সাথে রিসার্চ হিসেবে কাজ করছেন, স্যারের রিসার্চটা পরে হেল্প করছেন, এইগুলোকে হাইলাইট করবেন। অপ্রয়োজনীয় আপনার বাবা মার নাম আসলে কোনো কারোর দরকার নেই, আপনার বাড়ির ঠিকানা কোথায় সিভিতে গেলে কোনো কাজ নেই। সো একটু যদি স্কিলফুল হন তাহলে প্রেস গ্রাজুয়েট হয়ে খুব ভালো ভালো জায়গায় যেতে আমি পারবেন। একটু করে অ্যাড করতে ধন্যবাদ। চাই, মানে জাস্ট আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, মানে আমার মনে হচ্ছে একটু অ্যাড করা দরকার। মানে কি কি মানে এইগুলো কনসিডার করা উচিত। রেজাল্ট তো আছেই, আশিক ভাই অলরেডি বলেছেন। সিভিটা ইউরোপিয়ান স্টাইলে ফরম্যাটের ওয়েবসাইট আছে, আশিক ভাই অলরেডি দেখিয়েছেন মনে হয়। এটাও সিভিটা একটা। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এসওপি বা মোটিভেশন লেটার। মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, আপনার মোটিভেশন লেটার যখন দেখবেন, আপনার যে ফ্যাসিনেশন, আপনার যে এনথুসিজম, যে আপনি ওই রিসার্চটা করতে যাচ্ছেন, আপনি রিলেভেন্ট আছে, আপনার মোটিভেশন লেটারটা দেখে যারা সিলেকশন বোর্ডে থাকবেন দেখুন বুঝতে পারেন, মানে আপনাকে যেন পড়তে পারেন যে আপনি এই প্রোগ্রামটা আসলে ফাটিয়ে দেবেন। মানে যদি বলে আর কি, যে এই প্রোগ্রামটা আসলে আপনি কিছু একটা করবেন, আপনার দেশ কন্ট্রিবিউট করবে, মানে আপনার দেশের জন্য আপনি কন্ট্রিবিউট করবেন। মানে আপনার মোটিভেশন লেটারটা এত সুন্দরই হতে হবে,
মানে এত ভালো হতে হবে যাতে করে আপনার রেজাল্ট খারাপ হলে কিছু যায় আসে না, আপনার মোটিভেশন লেটার দেখে যেন করতে পারে এই ছেলে বা এই মেয়ে এই নিতেই হবে, এর রেজাল্ট খারাপ যাই হোক। এটা কিন্তু মানে এসওপি এবং মোটিভেশন লেটার ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইক সিভি। ওকে, থ্যাংক ইউ। এটা এরকম যেন যে মানে শেষ হইও হইল না যে শেষ, যিনি পড়ছেন তিনি যেন ফিল করেন যে না ওর সাথে একটু কথা বলা দরকার, ও আসলে কি করতে চায়। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্নটি করেছেন রিপন চন্দ্র দাস। তিনি জিজ্ঞেস করেছেন, ইজ ইট ইম্পর্টেন্ট টু বি মাই ইউনিভার্সিটি টিচার এ প্রফেসর? অল অফ মাই টিচার্স ইন মাই ডিপার্টমেন্ট আর হাইয়েস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই অ্যান্সারটা আমি একটু দিব প্লিজ প্লিজ আমার পাশে, বিকজ লাস্ট ইয়ারে ইরাসমুস মুন্ডাসে আমারই কলিগ, আমি নাম বলবো না হয়তো বা, উনি এখন কমনওয়েলথে আছেন, উনি ইরাসমুস মুন্ডাসে সিলেক্ট হয়েছিলেন এবং রিকমেন্ড করেছিলাম আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশন আছে। সো উই হ্যাভ এক্সাম্পল দ্যাট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলো বেটার ফ্রম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নট ফ্রম দ্য লেকচারার, বাট লেকচারার রিকমেন্ড করা যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করলেও হবে। তার কমনওয়েলথ, তার ইরাসমুস মুন্ডাস সব স্কলারশিপে আমি রিকমেন্ড করেছি। সো এটা পসিবল। আশিক, আলটিমেটলি যে বিষয়টা রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যিনি রিকমেন্ড করছেন তিনি যেন আপনাকে অ্যাটলিস্ট 1 বছর ধরে জানেন, চেনেন, এটা হলেই চলবে। ইভেন তিনি আপনার ডিপার্টমেন্টের টিচার হতে হবে, এটা যদি দুইটা রিকমেন্ডেশন লেটার দিতে হয়, অনেক ক্ষেত্রে আপনি ডিপার্টমেন্ট থেকে হয়তো একটা নিতে পারেন, অন্য ডিপার্টমেন্টে কেউ আপনি খুব ভালো জানেন তিনি একটা দিতে পারে, অথবা ধরেন আপনি জব করছেন তো আপনি বিশ্ব থেকে একটা নিতে পারেন, জবে যেখানে আছেন সেখানে একটা নিতে পারেন। বাট মাথায় রাখতে হবে যিনি রিকমেন্ড করবেন তিনি যেন আসলেই জানেন যে আপনি কে, কারণ অনেক সময় এখানে আসলে ক্রস চেক হয়, সেটা মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা দেখতে পাচ্ছি নাফিম ফজলে রাব্বি একটি প্রশ্ন করেছেন, সেটি হলো, হাউ ক্যান আই গেট আ স্কলারশিপ ইভেন ইফ আই হ্যাভ আ লোয়ার সিজিপিএ? স্কিল বাড়াতে হবে, আপনার আইএলটিএস ভালো হতে হবে, আপনাকে একটু রিসার্চ পেপার যে আছে পৃথিবীতে কিছুটা নাম আছে রিসার্চ এন্ড পাবলিকেশন, সেই জায়গাটা দখল করতে হবে। আপনাকে বিভিন্ন ধরনের একাডেমিক পারপোজ, বিভিন্ন সেমিনার, সামার স্কুল, কনফারেন্স এগুলোতে পার্টিসিপেট করতে হবে, প্রজেক্ট ওয়ার্ক জানতে হবে। এই জাতীয় বিষয়টা বাড়াতে পারেন, হয়ে যায়। 2.72 জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর ইরাসমুস পেয়েছে, আমার মনে হয় এর থেকে খারাপ রেজাল্ট কেউ দাঁড়িয়ে এখানে আছে আমার মনে হয় না। সো টেনশন করার কিছু নেই, হয়ে যায়। তবে আপনাকে অন্যান্য জায়গাটা বাড়াইতে হবে, গ্রেডস কম থাকলে আর কি। জি ধন্যবাদ। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্নটি করেছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি আশিকুর রহমান স্যারের কাছে প্রশ্নটি করেছেন। তিনি জিজ্ঞেস করেছেন, যদি পাবলিকেশন 5টা এবং একটা রিসার্চ একাডেমিতে আরএ হিসেবে থাকার অভিজ্ঞতা থাকে, তাহলে কি কারোর জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কনসিডার করার চান্স আছে? যেখানে বলা থাকবে ল্যাঙ্গুয়েজ স্কিলস দেখাইতে হবে, আপনাকে সার্টিফিকেট জমা দিতে হবে, সেখানে আসলে কোনো চান্স নেই। যেখানে বলা থাকবে এক্সামশন হিসেবে, আমরা যখন ইরাসমুস খুঁজবো এখানে এক্সামশন নামে মানে যেখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আছে, দাদ ইরাসমুস সব জায়গায় এটা আছে। যেসব প্রোগ্রামগুলোতে নিচে এক্সামশন দেওয়া আছে, যদি আপনার ব্যাচেলর স্টাডি অথবা অ্যাটলিস্ট 2 ইয়ার্স আপনি ইংলিশ মিডিয়ামে পড়া করেছেন, আপনি সেই ক্ষেত্রে আপনি কি বলে এটা বাংলাদেশে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এমওআই যেটা বলে সেটা দিয়ে সাবমিট করে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আসলে কনসিডারেশন বলতে কিছু নেই, তারা এটাই চেয়েছে যে আপনি এটা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি নিজেও ইরাসমুস পেয়েছি উইদাউট আইএলটিএস, এবং আমি আইএলটিএস ছাড়াই দেশে বাইরে আসি, তারপর আইএলটিএস দিয়ে এখন মারি করে পেয়েছি। এই হচ্ছে অবস্থা আর কি। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, বাট বিষয় হচ্ছে যে যেখানে বলা আছে স্ট্রিক্টলি সেখানে আসলে ফলো করতে হবে, সেখানে না হয় এটা অ্যাকসেপ্ট করবে না। থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ স্যার। নওশিন জাহান চৈতি একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, ইফ ওয়ান ওয়ান্টস টু অ্যাপ্লাই থ্রু এমবাসি ট্র্যাক, দেন would you please tell something about the examination which will be taken on Japanese and English? ওকে, আমি প্রেজেন্টেশন অলরেডি বলেছি মনে হয়। এমবাসি ট্র্যাকে রিটেন এক্সামের কথা বলছে চৈতি মনে হয়। রিটেন এক্সামটা হচ্ছে প্রফিসিয়েন্সি হচ্ছে, আপনি 2 ধরনের পরীক্ষা হয়, একটা হচ্ছে জাপানিজে, একটা হচ্ছে ইংলিশে। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে পরীক্ষা মানে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে যাচ্ছেন, এটা কমপ্লিট আপনার উপর। আপনার জাপানি জানতেই হবে এমন কোনো কথা নেই, আপনি ইংলিশে পরীক্ষা দিতে পারবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। মালিহা মাহবুব প্রশ্ন করেছেন, ইজ ইট ম্যান্ডেটরি টু হ্যাভ দ্য পাবলিকেশনস অফ আর্টিকেলস অর রিসার্চেস টু গেট দ্য স্কলারশিপ? For masters, no. For PhD, yes. Most of the case PhD ক্ষেত্রে আসলে পাবলিকেশন অনেক কাজ করে, কারণ মাস্টার্স এর ক্ষেত্রে যেটা হয়, আমরা মানে বাইরের দেশগুলো ধরে এনে যে আপনি একজন মাস্টার্স পড়তে আসবেন, তো আপনি আসলে রিসার্চার না, আপনি রিসার্চার হতে আসতেছেন। তো এক্ষেত্রে যেটা দেখা হয় সেটা হচ্ছে যে আপনার থিসিস করা আছে কিনা, থিসিস আসলে অ্যাবস্ট্রাক্ট আছে কিনা, বলা থাকে যে আপনার অ্যাবস্ট্রাক্ট জমা দিতে।
বা ইন্টার্ন করলে ইন্টার্নের মানে মূল থিমটা জমা দিতে, এরকম কিছু বিষয় থাকে। তবে যদি আপনার পাবলিকেশন থাকে, ইউ উইল গেট দ্য প্রায়োরিটি ফর শিওর। সো প্রায়োরিটির জন্য পাবলিকেশন থাকা উচিত। ধন্যবাদ স্যার। ইসরাত জাহান একটি প্রশ্ন করেছেন, সেটি হলো স্কলারশিপের ক্ষেত্রে কোভিড-19 কি কোনো ইম্প্যাক্ট ফেলবে? না, এটা ফেলবে না, কারণ ফান্ডিং গুলো অনেক আগে থেকে আছে। আমাদের এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে ফান্ডিং আছে, এখন স্টুডেন্ট আনা যাচ্ছে না। আর স্টুডেন্ট আনতে পারলে ইউনিফেস সিস্টেম যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে যে কোনো প্রজেক্টে, যে কোনো প্রোগ্রামে যদি অ্যাটলিস্ট 40% বাইরে স্টুডেন্ট না থাকে, তাহলে ফান্ডিংটা অনেক সময় কি বলা যায় এটাকে ফ্রোজেন হয়ে যেতে পারে। সো এখন চেষ্টা করা হচ্ছে লোকজন বেশি আনার জন্য। আমি মনে করবো যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটা একটা বেস্ট সুযোগ, যে এই সুযোগটা কাজে লাগানো। আমরা যারা অলরেডি রেডি হয়ে আছি, প্রিপারেশন আছে, একই সাথে মাথায় রাখতে হবে যে জাস্ট ফর এক্সাম্পল, ইউএস এর অনেকগুলো বিশ্ববিদ্যালয় দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, কারণ তারা স্টুডেন্ট না আনতে পারলে ফান্ডিং পাবে না সরকার থেকে, আর ফান্ডিং না পারলে বিশ্ববিদ্যালয় চলবে না। তো তারা যেটা করছে, জিআর স্কুল কমাই দিচ্ছে অথবা জিআর উঠাই দিচ্ছে। সেম ক্ষেত্রে ইউরোপের কিছু কিছু বিশ্ববিদ্যালয় আইএলটিএস দিবে, অলরেডি সিদ্ধান্ত চলতেছে, আইএলটিএস উঠাই দিচ্ছে। তো এখানে লাভ হচ্ছে যে আপনার যাদের নাই এগুলো ল্যাঙ্গুয়েজ স্কিল নাই, আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো। সো বিশাল অপরচুনিটি। সমস্যা হচ্ছে কম্পিটিশনটা 10 গুণ বেড়ে যাবে, কারণ অনেকেই অ্যাপ্লাই করবে। সো আপনাকে যদি এই জায়গায় তো একটু আপনি চৌজি হন, আপনার হাতে এখন 2-3 মাস সময় আছে, জাস্ট 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ প্রিপারেশন আইসে বসে যান, একটা স্কোর নিয়ে নেন, তাহলে ভালো করতে পারবেন। কিন্তু ফান্ডিং প্রয়োজন হওয়ার সম্ভাবনা নেই। ফান্ডিংটা প্রয়োজন হয় তাদের জন্য আজকে যে ফান্ডিংটা আসবে সেটা 4-2 বছর পরের বিষয়। সো এখনকার সময়ের জন্য ফান্ডিং অলরেডি রেডি করা আছে। একটু ধন্যবাদ। নেক্সট স্কলারশিপে করোনার কারণে এই বছর ইনটেক, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ তারা চালু করবে আশা করি। ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন মারুফ আহমেদ ভুইয়া। তিনি লিখেছেন, হোয়াট আর দ্য প্রস এন্ড কনস অফ কমপ্লিটিং ইউর পিএইচডি ইন 3 or 5 years? হুইচ শুড উই প্রায়োরিটাইজ? আমার মনে হয় জাপানের ক্ষেত্রে কোশ্চেনটা আসছে। নেক্সট ফারজানা মেমো এটা করতে পারেন হয়তো বা। ওকে, 3 ইয়ার্স আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মেক্স স্কলারশিপে 3 বছরের ভিতরে ওদের 3 বছরই ফান্ডিং দেয়। যদি আপনি 4 বছর লাগে, 5 বছর লাগে, ওরা ফান্ডিং দিবেন। আর ফারজানা ম্যাম বলবেন। ফারজানা ম্যাম কি আছেন? হ্যাঁ, 5 ইয়ার স্কলারশিপ যেটা, এটা জাপানের যেহেতু স্পেশাল ইনিশিয়েটিভ, এটার কথা আমি বলবো যে মানুষ শুধু পিএইচডি তে পড়াশোনাই করে না, যেটা আশিক ভাইও বলছেন। আমরা একটা ম্যাচের বক্সের মতো দুনিয়ার ভিতর আছি বাংলাদেশে। যখন বাইরে যাওয়া হবে, এবং সেহেতু সেখানে খুবই রেয়ার যে একটা গ্রুপ, তার মধ্যে একই দেশে 2টা মানুষ আছে। ওআইএসটি ডিসিশনটাই এমন। একই দেশে বাংলাদেশে যে জিনিসটা হয়তো খুব উইয়ার্ড, অন্য একটা দেশে সেটা দেখা যাচ্ছে কোনো ব্যাপারই না। যখন সবার সাথে কথা বলা হবে, তখন নিজের ধ্যান ধারণা, কমিউনিকেশন এগুলা তো বাড়বে। প্লাস 5 ইয়ার ফান্ডিং এর যেটা সুবিধা, ফার্স্ট 3টা যে রোটেশন, যদি তুমি কেউ ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করতে চায়, তার জন্য আরেকটা ডিসিপ্লিনকে জানা জরুরি। যেমন আমার ইভলিউশনারি বায়োলজি সম্বন্ধে অনেক পড়াশোনা করতে হয়েছে, এবং এই রিসার্চটা হতে হবে সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে, ইন্ডিপেন্ডেন্টলি। অ্যাজ তোমার সুপারভাইজার তোমাকে কিন্তু মানে কোনো মার্কিং করতে পারবে না, না তোমার ডিফেন্সে, না তোমার থিসিস প্রপোজালে। তো সেই জন্য সেই 5 ইয়ারের যে এক্সপেরিয়েন্স প্লাস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সবকিছু মিলে এটা হচ্ছে অন্যরকম একটা ব্যাপার। এখানে শুধুমাত্র পিএইচডি না, আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওরা, আমার সময় লেগেছে 6.5 বছর, এবং আমি পুরোপুরি 6.5 বছরের ফান্ড গভর্নমেন্ট থেকে পেয়েছি। সেটার কারণ হলো, ওরা যখন দেখে যে একটা স্টুডেন্ট রিসার্চ করতেছে, তার রিসার্চটা ভালো যাচ্ছে, কিন্তু 5 বছরে সেটা শেষ হয়নি, তারা সেটা থামাতে চায় না। তারা চায় আরো 1 বছর সে কাজ করুক, যতদিন এটা শেষ না হবে। তাদের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে তারা বেশি গুরুত্ব দেয়। 10টা পেপার করার চেয়ে একটা করবা যেটা হবে কোয়ালিটিফুল এবং যেটা একদম অন্যরকম। তো সেই সব ক্ষেত্রে এই 5 বছরের রিসার্চ গুলা বেশি ইম্পর্টেন্ট। আর 3 বছরে আবার সুবিধা হচ্ছে, 3 বছরে তাড়াতাড়ি পাশ করলাম, তাড়াতাড়ি দেশে আসলাম, তাড়াতাড়ি জবে ঢুকলাম। এগুলা ভিন্ন ভিন্ন টাইপের। যেমন 5 বছরে যেটা হতো, 6.5 বছর পরে আসার পরে এখন আমাকে আবার জুনিয়র রিসার্চ ফেলো অফার করা হয়েছে। এটাও জাপানিজ গভর্নমেন্টের ফান্ডিং, কারণ তারা চায় না কোন স্টুডেন্ট তাড়াহুড়া করে কোনো পেপার পাবলিশ করুক। এই যে পুরো পিএইচডি পর আবার 6 মাস আমি সময় পাবো, এবং সেটার ফান্ডিং আরো বেশি। জাস্ট এখানে যেহেতু কথা বলা হচ্ছে ফান্ডিং এর পরিমাণ, সেটা প্রায় 2.5 লাখ ইয়েনের মতো পুরো স্টুডেন্ট লাইফে প্রতি মাসে পাওয়া যায়।
সাথে 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 বাসা ভাড়া এগুলাও ফ্রি থাকে 80% পর্যন্ত সবকিছু। তো এটা আসলে জাপানের সর্বোচ্চ ফান্ডিং ওআইএসটি যে স্টুডেন্টদেরকে দেওয়া হয়। তো এটা হচ্ছে 6 মাসে তখন তুমি পেপার রেডি করবা, যে তোমার পেপারটা যেন ভালো হয়, কাজ যেন কোয়ালিটি ফুল হয়। তো সেই জিনিসগুলো হচ্ছে যদি 5 বছরের পিএইচডি দিতে চাও, সেই ধৈর্য নিয়ে যেতে হবে যে হ্যাঁ আমি 5 বছরে শেষ করব, তোমাকে প্রজেক্ট স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে, সেটা অন্যরকম গ্যাদারিং। আর যদি চিন্তা করি যে আমাকে তাড়াতাড়ি শেষ করবে 3 বছরে, তখন 3 বছরে যদি এমন থাকে যে আমি কোথাও লেকচারার হিসেবে জয়েন করে আছি, 3 বছরের ছুটি পাইছি, তখন 3 বছরের পিএইচডিটা হয়তো বেশি ভালো। আবার যদি কেউ চিন্তা করে না আমি 5 বছরে শেষ করতে চাই, পুরো রিসার্চে থাকতে চাই, তখন আবার 5 বছরের পিএইচডিটা ভালো, ফান্ডিং পাবো বেশি, বা করব থাকবো, সেই ক্ষেত্রে এটা ভালো। তো যেহেতু আমি এবং আমি খুব কাছে থেকে 3 বছরের এই পিএইচডি ম্যাডাম এবং হতো 5 আমাদের বছরের পিএইচডি এইচআর এর ওয়াইফ। এটা আর কি। তো সেই জন্য আর কি বলতে পারি, যেমন 3 বছরে না করার জন্য যেটা আমার সমস্যা, আমি একটু আগে আগে এসে জয়েন করতে পারি। তো এইটাই আর কি কনস, এমনিতে আর কোনো কনস আমি দেখি না। আমার এক্সপিরিয়েন্স অত্যধিক জাপানের সুন্দর, এবং সেটার জন্য আমি বলবো যে বাংলাদেশ থেকে মাত্র বোধহয় এই এই স্পেশাল স্কলারশিপটা আমি একাই মানে বাংলাদেশ থেকে গেছি, ওখানে আরেকজন বাংলাদেশি ছিলেন। এবং আমি তোমাদের বলবো যে তোমরা মাস্টার্স ইন্টার্নশিপ গুলো অ্যাপ্লাই করো। এই যে বললো যে রেজাল্ট ভালো না, আমি কিভাবে যাব, এখানকার যদি একটা ইন্টার্নশিপ থাকে 3 মাসের, এটা খুবই ভালো একটা জিনিস। এটা কিন্তু অ্যাড করতে পারো তোমার সিভিতে, যে আমার একটা ইন্টার্নশিপ আছে, এরকম আমি একটা প্রজেক্ট করছি। আর ওইখানে যেহেতু রিসার্চ ফ্যাসিলিটি খুব বেশি, কয়েকটা যন্ত্রপাতির নাম দিলেও জাস্ট বলতেছি যেগুলাতে কাজ করছি, সেটা কিন্তু খুব ভালো সিভির জন্য।